এই চিন্তা ভাবনার মধ্যেই জাংকুক তের ঠোঁটগুলো তার আয়ত্তে নিয়ে গেল। সেদিনের থেকেও আজ আরো বেশি গভীরভাবে তেকে কিস করছে। তার হাত দুটো তের কোমরের উপর রাখতেই তে শরীরে রন্ধ্রে রন্ধ্রে শিহরণ খেলে উঠল। তে মুহূর্তে সবকিছু ভুলে গেল, অন্য এক জগতে হারিয়ে গেল। জাংকুক গভীরভাবে তার চুড়ি বুকে নিজের মধ্যে জড়িয়ে নিল। জাংকুক তার প্রিয়তমার কোমর সহ কিছু স্পর্শকাতর স্থানে হাত রাখতেই প্রিয়তমা আরো বেশি নেশালো অবস্থায় তাকে আহ্বান করলো। জাংকুকের মন ও শরীর চাচ্ছে প্রিয়তমাকে সম্পূর্ণ নিজের করে পাওয়ার জন্য, কিন্তু মস্তিষ্ক অন্য কিছু বলছে তার প্রিয়তমাকে আরো কিছুটা সময় দিতে। মন ও মস্তিষ্কের লড়াইয়ে জাংকুক মস্তিষ্ককে জিত প্রদান করলো। দীর্ঘ মিনিটক্ষণ কিস করার পর হাঁপিয়ে উঠেছে। তে এখনো সম্পূর্ণ অন্য এক জগতে ডুবে আছে। জাংকুকের ছোঁয়ায় তে অন্যরকম অদ্ভুত শিহরণের সাথে পরিচয় হয়েছে আজ। হৃদস্পন্দন বেড়ে 4 গুণ দ্রুত চলছে। তের এরকম শিহরণ ভালো লাগছে। তে গভীর থেকে গভীরতর নেশায় হারিয়ে যাচ্ছে। জাংকুক তার প্রিয়তমার কপালে কপাল রেখে গভীর নেশালো কণ্ঠে বলে, চুরুই, আমাকে এরকম উত্তেজিত না করলেও পারতি। নিজের মতো আমাকে এলোমেলো করে দিয়েছিস তুই। তুই কি জানিস আমার কত কষ্ট হচ্ছে? জাংকুকের গভীর কণ্ঠস্বর পেয়ে তের নিঃশ্বাস আরো বেড়ে গেল। তে চোখ খুলে জাংকুকের দিকে তাকালো। জাংকুক চোখ বন্ধ করে আছে। তে তার গালের উপর হাত রেখে বলল, জাংকুক ভাইয়া। জাংকুক দ্রুত তের থেকে দূরে সরে গেল। তে ভ্রু কুঁচকে তাকালো। জাংকুক কণ্ঠে স্বাভাবিকতা নিয়ে এসে বলল, তে সোজা রুমে যা, তোকে যেন এখানে আর না দেখি। যা যা। তের মন খারাপ হয়ে গেল। তে ভাবে জাংকুক এত গিরগিটের মতো রং পরিবর্তনশীল কেন? তে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। অপমান বোধ ও লজ্জা কাজ করলো। চোখ ছলছল করে উঠলো। ভালো করে বললেও তো চলতো, আমি তার কাছে এসেছিলাম নাকি? সে এসেছিল ভেবেই তে দৌড়ে রুমের দিকে চলে গেল। জাংকুক জানে তে কষ্ট পেয়েছে খুব, কিন্তু তাছাড়া যে অন্য উপায় ছিল না। মিনিট 5 পর জাংকুকও নিচে চলে গেল। বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ থেকেও দুই নরনারী দুই রুমে মন খারাপ করে রাত্রি যাপন করলো। তে সকালে উঠেছে। এখনো বই হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করছে। কিছুতেই পড়ায় মন বসাতে পারছে না। রাতের ঘটনা বারবার মনে পড়ছে। তে এক অদ্ভুত কষ্ট মনে হানা দিচ্ছে। তারপর লজ্জা পাচ্ছে। তে ভাবছে কিভাবে তার চোখে চোখ রাখবে। ইস, কি লজ্জা। তাই তো তে এখনো ডাইনিং রুমে খেতে যায়নি। এর মধ্যেই একবার জিসু এসেছিল খাবার খাওয়ার জন্য ডেকে গেছে। তে পরে খাবে বলেছে, কিন্তু কৌশলে জাঙ্গুয়ের কথা জিজ্ঞেস করেছিল সে আছে কিনা। জিসু মেয়েটি উত্তর না দিয়ে খিলখিল করে হেসে চলে যায়। তে ভাবছে কি করে নিচে যাবে। নিশ্চয়ই নিচে গেলে জাঙ্গুয়ের সামনে পড়তে হবে তাকে। কিন্তু আজ না হোক কাল, কাল না হোক পরশু, সামনে তো পড়তেই হবে। সবকিছু বাদ দিয়ে নিচে যাওয়ার জন্য মনস্থির করতেই তে রুমে কারো প্রবেশ। ধ্যান ভাঙলে প্রবেশকারী দিকে তাকাতেই তের চোখ ছানা বড়া হওয়ার উপক্রম। যার সামনে যাওয়া নিয়ে এত ঝড় বৃষ্টি মনে ঘুরপাক খাচ্ছে, তিনি তের রুমে হাজির, তাও মুখে দুষ্টু হাসি নিয়ে। তের চোখ তার চোখে পড়তে তের মন বাগানে লজ্জা হানা দিল। বাবা, লজ্জাও পাস নাকি? জানতাম না তো। দেখি দেখি তোর লজ্জা মাখা মুখটা একটু দেখি। শয়তান মাখা বেড়া মানুষ, ওরা কি একটু লজ্জা করছে না? রাতে এমন কাণ্ড ঘটে গেল আর উনি এমন ভাবখানা করছেন যেন কিছুই হয়নি। আমাকে বলছেন লজ্জা পাচ্ছি কিনা। এমা, উনি তাহলে লজ্জা পাচ্ছেন না? আরে বেটা মানুষের তো লজ্জাই নাই। দেখ, ভুলে গেছি। তে মনে মনে এগুলোই ভেবে চলেছে। সেকেন্ডের মধ্যেই তে ভাবলো তে একা লজ্জা পাবে কেন। ভেতর থেকে বারবার স্বাভাবিক থাকার চেষ্টা করছে। জাঙ্কুকের সামনে খাবারের প্লেটটা রেখে অন্য চেয়ারে বসে পড়লো। তে লম্বা একটা নিঃশ্বাস ফেলে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকও তের দিকে কুচকে তাকালো। তে এড়িয়ে বলল, জাঙ্কুক ভাইয়া, আমি তো খাবার খেতে নিচে যাচ্ছিলাম, আপনি শুধু শুধু কষ্ট করে কেন নিয়ে এলেন? তা তো দেখতেই পেলাম এতক্ষণ ধরে, যে কিনা সকাল সকাল খাবার খাওয়ার জন্য আগে আগে খাবার টেবিলে হাজির থাকে, সে কিনা লজ্জায় আমার জন্য নিচে যেতে চাচ্ছে না। বাবা, গাল দুটো লাল টমেটো করে রেখেছিস কার জন্য? বাইদা রাস্তা আমাকে দেখে লজ্জা পাচ্ছিস নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। লাভ নেই, লাভ নেই, সবই তো শুরু। এর থেকেও গভীর কিছু হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। জাঙ্কুকের এমন কথাই তে বিষম খেলো। এমনই বিষম খেলো কাশি উঠে গেল। তে কোনো মতে পানি খেয়ে জাঙ্কুকের দিকে বড় বড় চোখ করে তাকালো। জাঙ্কুক মুখের ভঙ্গিমা এমন করে রেখেছে যেন তাদের মাঝে এমন কিছুই হয়নি। এগুলো প্রতিদিন ঘটে যাওয়া কমন একটা ব্যাপার। খাবার খেয়ে নে, আমি চাই না তোর মাঝে দুর্বলতা আসুক। দুর্বলতা আসলে হবে কি করে? তোর না বাচ্চার মা হওয়ার শখ, দুর্বল হলে তো হবে না। বাচ্চার মা হওয়ার আগে কত প্রিপারেশন বাকি আছে, খুবই মেহনতি কাজ। ইস, ভাবতে কষ্ট হচ্ছে আমার, কত মেহনত না করতে হবে আমাকে। খুব তো আমাকে পাকা বাস বলেছিলি, দেখলি পাকা বাসের থেকেও আমার স্ট্যামিনা। তা কাল রাতে তো লাফ দিয়ে উঠে জাঙ্কুকের মুখ চেপে ধরলো তে। এখানে লজ্জা মানুষের বাপু, এতক্ষণ যা যা করলো তা কম ছিল যে কাল রাতের এমন ঘটনা মুখে পুনরাবৃত্তি করতে চাইছে? এগুলো মনে মনে ভেবে ঠোঁট উল্টে বলল, ছি ছি, লজ্জা করে না? ঠোঁট কাটা নির্লজ্জ বেশরম এমপি মশাই, আপনার সব দোষ। আমি তোতাতে শুরু করলো তে। জাঙ্কুক তের হাত ধরে তেকে তার কোলে বসিয়ে দিল। থুতনিটা তের কাঁধে রেখে বলল, কিছু না করে এত দোষ আমার? করলে তো মনে হয় দোষের বস্তা মাথায় নিয়ে ঘুরতে হবে। বহুত লজ্জাবতী গাছের মতো ছুঁয়ে দিলেই তের কান দিয়ে ধোয়া বের হচ্ছে। তে কিছু বলার আগে জাঙ্কুকের ফোন বেজে উঠলো। জাঙ্কুক এক হাতে ফোন রিসিভ করে আসছে বলে কল কেটে দিল। তেকে ছেড়ে দিয়ে বলে, আর
খুব শক্ত। তে দ্রুত জাঙ্কুকের কোলের উপর থেকে উঠে দূরে সরে দাঁড়ালো। কি ভয়ঙ্কর বিপজ্জনক মানুষ, কথা দিয়ে সামনে থাকা মানুষকে ভস্ম করে দিতে ওস্তাদ জাঙ্কুক। এত সাতপাস্তর ভাবতে হবে না, মাথায় শুধু গোবর। তাই ঠিকঠাক মতো সবসময় খাবার খাবি, অনীহা যেন না হয়। তুই খাবার খুব অনীহা করিস। জাঙ্কুক দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ও শোন পিচ্চি, তোর জন্য সুখবর, রোজার ইউনো বাড়ি ফিরছে। জাঙ্কুক চলে গেল। তে খুশিতে লাফিয়ে উঠলো, আনন্দে আটখানা হয়ে উঠলো। সকাল থেকে তে অপেক্ষা করছে তারা কখন আসবে। অপেক্ষা করতে করতে সোফাতে ঘুমিয়ে পড়ে তে। রোজ, ইউনো আর জাঙ্কুক একসাথে বাড়ি ফিরলো। জিয়নরং মহলে যেন এক খুশির বার্তা ফিরে এলো। বাড়ির এমন কোলাহল শব্দে তের ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ঢুলে ঢুলে পায়ে সেদিকে এগিয়ে গেল। কান্না করছো কেন ছোট চাচি? তোমার এই প্রলাপ কান্না আমার কাছে। আরে রোজ আপু, ইউনো ভাইয়া। তেকে আর পাইকে তে দৌড়ে রোজকে জড়িয়ে ধরলো। আপু, তুমি সত্যি এসেছো? আমি কতক্ষণ অপেক্ষা করেছি তুমি জানো? পাগলি, হয়েছে হয়েছে, এবার ছাড়, আমি আর যাচ্ছি না, এবার থেকে এখানেই থাকবো। এর মধ্যেই ইউনো বলল, এমা, আমাকে তো দেখি ভুলেই গেছিস। তার মানে তুই শুধু রোজের জন্য অপেক্ষা করছিলি? আমি তো কেউ না। ইউনো থেকে এগিয়ে গেল তে। তোমার জন্য অপেক্ষা না করে থাকতে পারি? আমি তো সেই সকাল থেকে ওয়েট করছি, তুমি এসে আমার সাথে রাগ করে দিলে। বলে ঠোঁট উল্টে নাইতে। তা দেখে ইউনো হেসে ওঠে। জাঙ্কুক মনে মনে বলে, এনে ওনার প্রধান ট্রিক্স কাজে লেগে গেছে, ড্রামা কুইন একটা। তে পড়ার টেবিলে ম্যাডাম আসার অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে ম্যাম চলে আসে। ম্যাম এসে জানায় কাল রেজাল্ট দিবে। এটা শুনেই তের মাথায় বাজ। তার মনেই ছিল না রেজাল্টের কথা। তের এমন অদ্ভুত কাণ্ডে ম্যাডাম তের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তে রেজাল্টের কথা জানে না দেখে ম্যাডাম অনেকটা অবাক হয়। পড়া শেষ করে ম্যাডাম উঠে দাঁড়ালো। তে উঠে দাঁড়ালো, ম্যাডামকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেল তে। তের ভিতরে এখন ভয় কাজ করছে কালকের ফলাফল নিয়ে। মনে মনে তে রেজাল্টের কথাই ভাবছে। হঠাৎ ধুমধাম কিছু পড়ে যাওয়ার শব্দে ধ্যান ভাঙলো। তাকিয়ে দেখে ইউনের উপর ম্যাডাম অর্থাৎ লুসি পড়ে গেছে। তা দেখে তে হাসতে হাসতে পেট ধরে বসে পড়লো। তের হাসি দেখে লুসি দ্রুত উঠে গেল, চোখ রাঙিয়ে তের দিকে তাকালো। লুসি ইউনোকে সরি বলে দ্রুত কেটে পড়লো। ইউনো লুসির যাওয়ার শেষ বিন্দু পর্যন্ত তাকিয়ে রইল। সে যেতেই ইউনো তেকে প্রশ্ন করে, মেয়েটা কে রে? এবার তে হাসি থামিয়ে ইউনোর দিকে তাকালো। সে ব্লাশ করছে। তে 32 পাটি দাঁত বের করে বলল, তাজেরা তোমার কি কাজ? সরো তো, সরো সামনে থেকে। আছে, কাজ আছে। বল না মেয়েটাকে, আমাদের বাসায় কি রোজ আসে? কতদিন থেকে আসে? কেন আসে? থামো থামো, উনি আমার ম্যাডাম, পড়াতে আসে। এর থেকে বেশি কিছু বলবো না। নাম কি? থাকে কই? ডাল মে কুছ কুছ কালা হে। সত্যি করে বলো তো মতলবটা কি? থাক, তোর আর বলতে হবে না, আমি বের করে নেব। সে তো আসবে প্রতিদিন, তোর মতো চুনপুরের কাছে খবর নিতে হবে নাকি? তোর ফোটে হেন থেকে তে চটে গেল। আমি আর এই ম্যাডামের কাছেই পড়বো না। না আমি পড়বো, না এই ম্যাডাম আসবে। আমি চুনপুটি? দাঁড়াও, কালি জাঙ্কুক ভাইয়াকে বলছি নতুন কাউকে পড়ানোর কথা। আচ্ছা, সরি সরি। শোন, আমি না ক্রাশ খেয়েছি তোর ম্যাডামের উপর। এবার আমার মতো অথমের রাস্তায় বাসায় বেড়া দিয়ে না পাকনা পড়ি। তে হো করে হেসে উঠলো। তে ইউনোকে ম্যাডামের সবকিছুই বলে দিল। তারপর মুখ ফুলে বলল, তোমার ওই কপাল, তোমরাই ভালো ইউনো ভাইয়া, প্রেম টেম করতে পারবা। আমার কতদিনের শখ আমি প্রেম করব। আমার শখে এক বালতি পানি পড়েছে। আহ, প্রেম করব কি, নিজেই তো একটা বেত্তা বেটি। ইউনো শব্দ করে হেসে উঠলো। সে কিছু বলার আগে পিছন থেকে একজন বলে উঠলো, সেই শখও বালতি ভরা পানিতে চুবিয়ে মেরে ফেল। তাছাড়া আমার কাজ সব বুঝে এসেছে। সত্যি প্রেম কারে বলে তা দেখার জন্য রেডি হয়ে নে। কথাটা শুনতেই তে আর ইউনো একসাথে চমকে পিছনে তাকালো। জাঙ্কুককে দেখতে পেয়ে তে লজ্জায় মাথা কাটা যায় যায় অবস্থা। ইউনো আরো জোরে হেসে উঠলো। লে মনু, প্রেম কর জামাইয়ের লগে। আমাকে ক্রাশ বয় জীবন জাঙ্কুকের থেকে ভালো প্রেম নিবেদন খেলা কে মাতাতে পারে? বলে হাসতে হাসতে সে সেখান থেকে পালালো। তে ঠোঁট বাঁকা করে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তে দিকে এগিয়ে আসতেই তে দিল দৌড়। তে এখন মোটেও জাঙ্কুকের সামনে পড়তে চায় না। জাঙ্কুকের ভয়ঙ্কর প্রেম নিবেদন খেলা তে চায় না, সময় পায় না। এতে এই 2 মাসে থেকে যে খেলা দেখিয়েছে, আর সময় ঠিক মতো পেলে তেকে খুঁজে পাওয়া যাবে না। দেখে দেখতে দিনটা উপস্থিত হয়ে গেল। আজ পরীক্ষার ফলাফল দেবে। তে দরজা বন্ধ করে বসে আছে। তের মন বলছে ফেল করবে না, আবার আহামরি রেজাল্টও করবে না। তবে এখন তের জন্য রুম খোলা রাখা মানেই বিপজ্জনক। রেজাল্ট উপর নিচে হলেই তের মা থেকে সবার সামনেই খুন্তি দিয়ে পিটাবে। তে শতভাগ শিওর। এই তো সকালবেলার কথা। তে নাস্তা করতে গিয়েছিল। রেজাল্ট দিবে শুনেই তের মা চিৎকার করে রান্নাঘর থেকে বের হয়ে বলে, কি আজ রেজাল্ট দিবে? তুই যে আমাদেরকে জানালি না? গতবার সবে 4 পয়েন্ট পাইছিস, এবার যদি 5 না পাইছিস তোর একদিন কি আমার যতদিন লাগে দেখিস। সেবার নানু বাড়ি ছিল বলে সত্যিই বেঁচে গেছে। এসএসসি পরীক্ষাতে পেয়েছিল 4.50। কম কি? চোখরা নিয়ে মুখ বাঁকিয়ে আমাকে বলল, মা আমি 4 পয়েন্ট পাই নাই, 4.50 পেয়েছি। মাত্র 0.50 এর জন্য আমি জিপিএ 5 পাই নাই। আমার রেজাল্টের অপমান করো না। তের মা খেপে গেল। কিসের খাওয়া কিসের কি? খাবার খাওয়া বাদ দিয়ে দিল সিঁড়ির দিকে দৌড়। তে তার মাকে বিশ্বাস করে না, সত্যি মেরে বসবে। কলেজা ধুকপুক করছে তের। রেজাল্ট চেক করে দেখে তে আবারও 4.50 পেয়েছে। তে সে কি আনন্দ, খুশি
খুশিতে লাফিয়ে উঠলো। দরজা খুলে চিল্লাতে চিল্লাতে বলল, আমি পাস করেছি, ছোট চাচি মিষ্টি বিলাও। তে চিল্লাচিল্লি শুনে বাড়ির মানুষ এক হয়ে গেল। তে বিশ্বজয় করার হাসি দিয়ে বলল, মা আমি 4.50 পেয়েছি, ইয়ে। তের মা তের দিকে পাঁচশে মুখ করে তাকিয়ে বলল, তুই আবারও একই রেজাল্ট নিয়ে এসেছিস, তোকে নিয়ে আমি জীবনেও কারোর সামনে তারিফ করতে পারলাম না। তে ডোন্ট কেয়ার ভাবে রুমের দিকে রওনা দিল। বুবু, তোমার মায়ের ভাবখানা দেখো, হাঁটার ভঙ্গিমা দেখো। মাইন্ড সে জিপিএ 5 পেয়েও মনে হয় এমন ভাব করে না, যতটা না 4 পাইয়া করতেছে। কথা শুনে জীবন রংমহলের মহিলাদের মধ্যে হাসির রোল পড়ে গেল। তে গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছিল। হঠাৎ কারো আগমনে তের ধ্যান ভাঙলো। তাকিয়ে দেখে রোজ। তে যাবি কোথায়? শপিং মলে। তুই তো জানিস আমার এমন বিকেল সন্ধ্যাবেলা ঘুরতে ভালো লাগে, তাছাড়া কিছু জামা কাপড়ও কিনতে হবে, তাই বের হচ্ছিলাম। তো রেজাল্ট দিয়েছে, তোকে এই উপলক্ষে আইসক্রিম আর ফুচকা খাওয়াবো, যাবি? নেকি আর পুচপুচ এমন অফার কে ঠুকরায়? তে খুশিতে রাজি হয়ে গেল। শপিং মলে এসে রোজ জানালো জাঙ্কুক আর ইউনো কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে যোগ হবে। তে অতিরিক্ত কোলাহল পছন্দ করে না। রোজ শপিং করছে। তে প্রথমে কেনাকাটার ইচ্ছা থাকলেও এখন বিন্দু মাত্রও নেই। কতক্ষণ ধরে একটা মধ্যবয়স্ক লোক তেদের দিকে বিশ্রী নজরে তাকিয়ে আছে। তে রোজকে জানালে ওই লোকটির দিকে নজর দিতে মানা করে। খুব বিরক্ত লাগছে। লোকটি চোখ দিয়ে যেন গিলে খাচ্ছে। লোকটির দিকে তাকাতেই সে চোখ দিয়েই বিশ্রী ইশারা দিল। রোজকে বলল তার সাথে সে হাঁটতে পারবে না, অতিরিক্ত শব্দে মাথা ব্যথা করছে তার। এই শপিং মলের রেস্টুরেন্টে থেকে বসিয়ে দিয়ে বাকি শপিং করতে চলে গেল রোজ। বলে গেল 10 মিনিটের মধ্যে চলে আসবে। এখানে সে শান্তি লাগছে। তে হাতে গোনা কয়েকজন মানুষ মিনিট 5 ধরে বসে আছে। এর মধ্যেই কিছু মানুষজন দৌড়ে নিচে যাচ্ছে। বিষয়টা জানার জন্য একজনকে জিজ্ঞেস করলে জানায় এমপি জিয়ন জাঙ্কুক এসেছে। তে পানসে মুখ করে চেয়ার আবারে বসে পড়ল। তে যেন জানতো এমনটাই হবে। তে ওখানে বসেই ফোনে স্ক্রল করতে লাগলো। হঠাৎ করেই লাইট মিটমিট করতে লাগলো। তে আশেপাশে তাকিয়ে দেখলো এখানে সে ছাড়া কেউ নেই। এমন একটা স্থানে তে একা বসে আছে ভেবে নিজের পাছায় 10টা লাথি মারতে ইচ্ছা করছে তের। এর মধ্যে একটা পরিচিত কণ্ঠস্বর শুনে তের রুহ কলিজা কেঁপে উঠলো।